একটা কথা একটু বলি, যেটা এই প্রসঙ্গে ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। আমি অনেক দিন ইংল্যান্ডে ছিলাম, ওখানে আমি দেখলাম যে অনেকের সঙ্গে আলাপ হলো, সব যখন ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে বেরিয়ে এসছে বাড়ি থেকে, ওখানে হস্টেল আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের হস্টেল আছে, সেই হস্টেলগুলোয় একটা করে বিশাল কমন রুম থাকে, সেই রুমের মধ্যে তুমি বাচ্চা মানে ওখানে বাচ্চাকে নিয়ে থাকা যায়, তুমি বেরিয়ে এসে ওই সোশ্যাল প্রোটেকশন তুমি পাবে। সেখানে ছোট একটা রুম দেওয়া হয় উইথ একটা অ্যাটাচড বাথ, সেখানে কেয়ার গিভাররা থাকে, মানে তুমি কাজ খুঁজতে যাবে, তোমাকে তো কাজ করতে হবে, তুমি তো কাজ খুঁজতে যাবে, তুমি কতদিন হস্টেলে থাকবে, তাহলে তুমি বাচ্চাকে রেখে যেতে পারবে, সেই বাচ্চার জন্য বেবি সিটার তুমি পাবে, তারপরে তুমি কমন রুম পাবে যেখানে তুমি বাচ্চাকে নিয়ে খেলবে, টিভি দেখবে, অন্য মারাও থাকবে, অন্য এরাও থাকবে, বিশাল বড় কিচেন, সেখানে তুমি খাবার বানাতে পারবে, সেখানে মাইক্রোওয়েভ থেকে ফ্রিজ থেকে সব কিছু আছে, মানে তুমি বেরিয়ে যেতে পারবে, তুমি সার্ভাইভ করতে পারবে, তুমি বাচ্চাকে রেখে কাজ খুঁজতে পারবে, এবং তুমি কাজ খুঁজে যখন তুমি কাজ পেয়ে যাবে তখন তুমি বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাবে, তখন তোমাকে কিছুদিন তোমাকে একটা বেনিফিটে বাড়ি দেওয়া হবে, তারপরে যখন তুমি বেশি রোজগার করবে তখন তুমি বেনিফিটের বাইরে চলে যাবে এবং তুমি নিজের মতো করে বড় বাড়ি নিতে পারো, তুমি যা খুশি করতে পারো। এক্স্যাক্টলি, আমাদের এখানে এটা নেই, অথচ এখানে সব আছে, এখানে মল আছে, এখানে ভালো ভালো বড় বড় ল্যাম্বরগিনি আসছে, এটা আসছে ওটা আসছে, কত লোক রোজ বিদেশ যায় আর আসে, কিন্তু একটা সোসাইটি কোথা থেকে তৈরি হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, প্রথম একটা সোসাইটি তৈরি হয় কোথা থেকে জানো? হাইজিন থেকে, পরিচ্ছন্নতা। এইটা আমাদের সমস্ত দেশটা, এই যে মানসিক একটা গার্বেজ, একটা ভেতরে কেয়স, এই যে যেটা উনি বললেন, যেটা সর্বরিদি বললেন, একটা কেয়টিক, একটা সমস্ত যে রাইট, মানুষের যে বেসিক রাইট কি, মানুষের বেসিক রাইট হচ্ছে একটা ভালো জায়গায় থাকা, একটা পরিষ্কার জায়গায় থাকা, একটা নর্মাল পরিবারের ভেতর থাকা, যেখানে একটা সবার ব্যবহার আচার ব্যবহারের মধ্যে এতটুকুনি হিউম্যানিটি থাকবে, পরস্পরের প্রতি সিম্প্যাথি, এমপ্যাথি, কম্প্যাশন থাকবে, ভ্যালুজ থাকবে। এই যে বেসিক রাইটগুলোকে না অস্বীকার করা হয়েছে, এবং দারিদ্র এবং না পাওয়া এবং না, ঠিক আছে ও তো হতেই পারে, মানে পড়াশুনো যদি কেউ না করতে পারে তাকেও সেই একটা জায়গা দেওয়া, কিন্তু না, পড়াশুনো তো করতে হবে, এখানে তো কোনো সুযোগ নেই পড়াশুনো না করলে, সোসাইটি কী করে তৈরি হবে? তো আমরা একটা পাকে পাকে জড়িয়ে আছি আমাদের মধ্যে, আমরা যে কী করে সেই যে মাছের জালগুলো হয় না, দেখে মনে হয় যে এটা কোথা থেকে খুলবে, কী করে জালটা ছুঁড়ে ফেলবে। আমাদের সোসাইটিকে যদি তুমি ওভারঅল দেখার চেষ্টা করো, সোসাইটিটা এরকমই কেয়স, এরকমই কেয়টিক, এবং সেটা আমাদের মাথার মধ্যেও রয়েছে। এটার সঙ্গে আমি আরেকটা কথা বলতে জোড়া দিতে চাইছি, মানে যেটা আমি দেখেছি চোখের উপরে, ইংল্যান্ডের লোক সংখ্যা আর ভারতবর্ষের লোক সংখ্যা, আমি ইংল্যান্ডে গেছি, আমার মেয়ে লন্ডনে ছিল, আমি লন্ডনে গেছি, ওদের লোক সংখ্যা, ওদের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আলাদা। ভারতবর্ষের লোক সংখ্যা আরও তুমি ভাবো, যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, ভারতবর্ষের লোক সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, আমি জানি আমি একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে থাকি, ঠিক আছে, কিন্তু ইনফিল্ট্রেশন বনগাঁতে আমি দেখেছি নিজে চোখে, আমরা রিপ্যাট্রিয়েশন করতে গেছি ভিকটিমকে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ, রিপ্যাট্রিয়েশনের জন্য আমি নিজে চোখে দেখেছি যে বনগাঁতে রাত্রিবেলায় গরুতে 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 ছেয়ে গেছে, ওখানে কোনো বাড়ি পায়নি, থানায় তো কোনো লোক নেই, মানে গরুতে 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 ছেয়ে গেছে। ওমা, সকাল 4টের সময় উঠে দেখি ফাঁকা, একটা লোকও নেই, একটা গরুও নেই। তার মানে কি ধরনের লোক, রেগুলার, আনন্দবাজার নিজেই দেখিয়েছিল যে কতভাবে কত লোক এইভাবে যাচ্ছে আসছে, কোনো ব্যাপারই না, 200 টাকা লাগে, আর যদি তুমি জামা কাপড় খুলে সাঁতরে আসতে পারো তাহলে তোমার কোনো টাকাই দিতে হবে না, তোমাকে ইনসেন মনে করবে। আমি নিজে চোখে দেখেছি, হাঁড়ি নিয়ে না এরকম করতে করতে যায়। আমি ভিকটিম যখন রেস্কিউ করেছি, আমি ভিকটিমকে জিজ্ঞেস করছি এলি কি করে। এই বাংলাদেশের ভিকটিম কিন্তু প্রচুর, আমাদের ভারতবর্ষকে যখন পোর্ট্রেট করানো হয় তখন দেখানো হয় যে আমাদের দেশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খারাপ ট্রাফিক প্রোন আর কেউ নেই, কিন্তু যখন আমি পেনিট্রেট করেছি তখন আমি দেখেছি যে বেঙ্গলি স্পিকিং বলে ওয়েস্ট বেঙ্গলকে পোর্ট্রেট করা হচ্ছে, কিন্তু এই বেঙ্গলি স্পিকিং কিন্তু বাংলাদেশ থেকে ভায়া বনগাঁ, ভায়া খোজাডাঙ্গা, ভায়া পেট্রাপোল এখান থেকে আসছে, এসে কলকাতাকে ট্রানজিট করে চলে যাচ্ছে বাইরে, কিন্তু যেহেতু বেঙ্গলি স্পিকিং সেহেতু বেঙ্গল
পোর্ট্রেট হয়ে যাচ্ছে। দার্জিলিং থেকে বা নেপাল ভুটানের মেয়েরা দার্জিলিং থেকে এসে বাগডোগরা থেকে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু নেপালি স্পিকিং সেহেতু আমার দার্জিলিংয়ের মেয়ে হয়ে যাচ্ছে, অথচ আমার দার্জিলিংয়ের মেয়ে নয়। আমি দেখেছি যখন জিজ্ঞেস করেছি তোর অ্যাড্রেস কি, তুই কোথায় থাকিস কলকাতায়, তখন বলছে বনগাঁ পেট্রাপোলে থাকি। এটা নিঃসন্দেহে এটা বাংলাদেশের মেয়ে, কারণ কলকাতার মেয়ে বনগাঁ পেট্রাপোলকে কলকাতা বলবে না, কিন্তু ওরা কলকাতা বলবে, কারণ ওরা জানে না, ওরা জানে ওয়েস্ট বেঙ্গল জানে না, ওরা জানে কলকাতা, সেই জন্য ওরা এরকম বলছে। তো আমাদের যদি এরকম ইনফিল্ট্রেশন হতে থাকে, এইরকম লোক ঢুকতে থাকে, এখন তো পরিপ্রেক্ষিতে এখন যে সার্কামস্টান্সেস তাতে তো বুঝতেই পারছো যে কি হচ্ছে এখন এই অবস্থা। মানে আমি এমনি সময়ে বলছি, এই ধরনের লোক যদি পরপর ঢুকতে থাকে, তুমি ভারতবর্ষের চেহারা, ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা, ভারতবর্ষের আর্থিক অবস্থা, জিডিপি কি করে বাড়াবে? আর তুমি ফেন্সিং দিতে পারবে না, তাহলে তোমার পলিটিক্স শুনবে না, ভোট তোমার চাই। পলিটিক্স তোমাকে ফেন্সিং দিতে দেবে না, না, তাহলে তুমি তো ভোট পাবে না, শুনুন তোমার চাই যে আসুক, আজকে কালকে ও পরশুদিন ও, সবাই ওই একই গল্প। ওই জায়গাটা তো সকলেরই ব্যথা না। হ্যাঁ, সাংঘাতিক আমি ব্যথা। একটা উপন্যাসই লিখলাম শুধু এইটা দেখানোর জন্য যে বর্ডার সিকিউরিটি এজেন্সি কিভাবে বিদেশে কাজ করে, আর আমাদের না আছে ইমিগ্রেশন পলিসি, না আছে ইমিগ্রেশন লয়ার, না আছে বর্ডার সিকিউরিটি এজেন্সি, ওখানে কি টাইট তুমি ভাবতে পারবে না। আমি একটা উপন্যাস লিখেছি শুধু এই কম্প্যারিজনটা আনবো বলে। একদমই। আচ্ছা, মোহিত বাবু কিছু বলতে চাইছেন এই পরিপ্রেক্ষিতে? হ্যাঁ প্লিজ বলুন। না না, যে বিষয়টার ওপর আপনি গুরুত্ব দিচ্ছেন আমার কাছে উল্টোটা মনে হচ্ছে। এক নম্বর হলো যে দায়টা পরিবারের ওপর আমরা চাপাতেই পারি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে 1%-এর হাতে সম্পদের ম্যাক্সিমাম। বিকজ অফ পলিটিক্স, বিকজ অফ দ্য যাই হোক, রুথলেস পলিটিক্স উই আর, কারণ যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের এখানে বৈষম্য ভয়াবহ আকারের। পৃথিবীর কোনো দেশে সম্ভবত এত বৈষম্য নেই। কোভিডের সময়টায় বৈষম্যের মাত্রা আরও বহুগুণ বেড়েছে। আমরা তো এটা নিয়ে কথা বলি না, আমরা পপুলেশন নিয়ে কথা বলি। আমি তো অন্যভাবে দেখি, সমাজবিজ্ঞান পপুলেশনকে অন্যভাবে দেখে। পপুলেশন বোঝা নয় সমাজবিজ্ঞানের দৃষ্টিতে, সম্পদ। কেমন দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলাতে হবে। এবার ধরুন, যে বাবাকে আমি বলছি, বাবা মাকে বলছি যে তারা ভায়োলেন্স, সেক্স ইত্যাদি করছে পরিবারে, কেন ঘর পায়নি? 75 বছর তো হয়ে গেল স্বাধীনতার, না পাওয়ার দায়টা কার? জিএসটিতে যে লোকটা ভিক্ষে করে সেও তো টাকা দেয় সরকারকে, সে কি তার অধিকার পেয়েছে? আমরা এই প্রশ্নগুলো করছি না, কিন্তু আমাদেরকে যা বলা হচ্ছে সেগুলো বলছি। এই প্রশ্নগুলো করা দরকার। সবাইকে বাড়িতে ঠিক, একদমই ঠিক। যে ওয়াশরুম, আমি বলি আপনাকে যে আপনি যদি বীরভূমে যান, বীরভূমে বহু বাড়িতে বাথরুমের কনসেপ্টটাই নেই। আমি আপনাকে একদম স্পেসিফিক আমি বলছি, দেউচা পাচামি যে অঞ্চলটায় কয়লা খনি নিয়ে প্রচুর কথা হচ্ছে, ওই অঞ্চলে বাথরুমের কনসেপ্টই নেই। যারা কলকাতা থেকে গেছেন কাজকর্ম করতে, তারা গিয়ে দেখেছেন যে ওখানে বাথরুম বলে কোনো ব্যাপারই নেই বেশিরভাগ পরিবারে। অথচ নির্মল ভারত ইত্যাদি অনেক কিছু তো হয়ে যায়। টাকাগুলো যায় কোথায়, কার কাছে, কিভাবে? আচ্ছা, বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ভূমিকা, কেন হয় এতটা পাচার? পাচার যদি হয় তাহলে পুলিশ কি করে সেখানে? বিএসএফ কি করে? তারা তো পয়সা পায়। এই করাপশনটা কে করছে? আমরা কেন প্রশ্ন করি না? আমরা এই প্রশ্নগুলো করব। আমি আজকের যে বিষয় মেয়েদের সুরক্ষা, আমি একটা বিষয় বলে আমি শেষ করতে চাইছি। সেটা হচ্ছে যে আমাদের মেয়েদেরকে জন্মের পর থেকে মেয়ে হিসাবে বড় করে তোলার যে প্রক্রিয়া, এইটা থেকে বের করা দরকার। আর ছেলেদেরকেও ছেলে হিসাবে লক্ষ্য করবেন যে ছেলের জন্য ফুটবল থাকে, মেয়ের জন্য কিন্তু পুতুল। ছেলের জন্য যে ধরনের ছড়া থাকে, মেয়ের জন্য তা নয়। তার জন্য কিন্তু বর আসবে যখন তার জন্য অপেক্ষা থাকে। আমি যদি সত্যি সমাজে সমানাধিকারের ভিত্তিতে একটা সমাজকে দেখতে চাই, শুরুটা করতে হবে প্রথম থেকে।
মেয়েকে নারী হিসাবে তাকে তৈরি করার প্রসাধনী ইত্যাদির মাধ্যমে, কিন্তু এটা তো একটা একদমই একেবারে- পুরুষতান্ত্রিক না, নিড, কিন্তু চাওয়ার একেবারে- জায়গা থেকে। একেবারে পুরনো মানে হার্ডকোর ফেমিনিস্ট জার্মান গের তিনি বলছেন যে তোমরা কি চাও তাহলে, মেয়েরা কিরম হবে, মেয়েরা কি ছেলেদের মতো হবে, যে কোনোদিনও ছেলেদের জুতোয় পা দিও না। কেন? না, ছেলেদের ছেলে জুতো মেয়ে মানে নয়। হচ্ছে ভায়োলেন্স। ছেলে মেয়ে তাহলে নয়। মেয়েরা কি, উইমেন কনস্ট্রাকশন অফ ফেমিনিজম, তার মধ্যে দেখুন সারাক্ষণ পুরুষের সঙ্গে তুলনা করা হয়। তাহলে আমরা কি পুরুষ হতে চাই? আমরা তো পুরুষ হতে চাই না। না, আমি বলি আমাদের রেফারেন্স পয়েন্টটা পুরুষ না, তাহলে একটা আদার কনস্ট্রাকশন অফ হিউম্যান বিইং। ইয়েস। আপনি যে কথাগুলো Minus বলছিলেন, violence. যেগুলোকে আপনি রাইটস এর কথা বলছিলেন, Minus কম্প্যাশন, লাভ, হ্যাঁ, এমপ্যাথি, এইগুলো, এই শব্দগুলোকে How to আমি become মনে a করি human. রাইটস নয়, আমি বলছি এইগুলো আমাদের সেই সব গুণাবলী যা নারী পুরুষ সবার থাকা দরকার। কেমন? না, তো আগে আমরা মাইনাস সেই ভায়োলেন্স, জায়গাটাকে আমরা, আগে ভায়োলেন্স থেকে বেরোতে হ্যাঁ, হবে। এই যে- সোসাইটি থেকে যদি ভায়োলেন্স, আমি এই ঘটনায় রাষ্ট্রের যে ভূমিকার জায়গা, আমি যেহেতু আজকে আলোচ্য বিষয় রাষ্ট্র, আমার অভিযোগের তীর সবসময় রাষ্ট্রের দিকে থাকছে। আমি বলবো যে রাষ্ট্র বরং এইটা ঘোষণা করুক যে আর একটা ক্ষেত্রেও আমি অপরাধীকে আড়াল করব না, প্রথম কথা। দুই হচ্ছে যে কোনো ফাঁসি দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে আজ অবধি কোনো অপরাধ বন্ধ করা যায়নি, আর কোনো সভ্য দেশে এটা থাকার কথাও নয়। না, এটা মানতে কেমন? পারলাম না। এটা পুরনো, পৃথিবীর এটা কোনো তো সভ্য ঢুকতেই দেশে নেই। চাই না। না না, সব সভ্য আপনাকে দেশে বলি আমি আছে। যে প্রথমত সমস্ত সভ্য আমাদের আছে। দেশে Serial নেই, killerদের আজও ইনজেকশন দিয়ে একেবারে বহু জায়গাতেই নেই। পুরোপুরি এটা monitored ভাবে উন্নত তারা দেশগুলোতে যদি তাদের, দেখেন নেই। আমেরিকায় থাকতে পারে, আমেরিকাকে আমি উন্নত দেশ মনে করি না। বিষয়টা হচ্ছে যে মানবিক বোধের জায়গা থেকে প্রথম কথা, আমরা যে বিচার ব্যবস্থায় বসবাস করি সেই বিচার ব্যবস্থা ত্রুটি মুক্ত নয়, বহু ভুল। আমাদের এখানে অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো নিয়ে প্রশ্ন আছে। যেমন একজন আপাথা গোনাদন বলে এক ভদ্রলোক, তাকে 1937 সালে ফাঁসি দেওয়া হয়েছিল, তারপরে তিনি নির্দোষ, সেটা প্রমাণ হয়েছিল। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন আছে। ISI এর 2 অধ্যাপক, দেবাশিস সেনগুপ্ত আর একজন, আমি নাম মনে করতে পারছি না, ওরা দুজন ধনঞ্জয় ঘটনা নিয়ে যথেষ্ট তারা বিশ্লেষণ করেছেন এবং তারা দেখিয়েছেন যে ধনঞ্জয় দোষী ছিলেন না। আপনি মানে জোর দিয়ে বলতে পারেন যে একজন দোষী। পানিশমেন্টের উপর ক্যাপিটাল পানিশমেন্টকে মুছে দেওয়ার চেষ্টা না করে ফুল প্রুফ আইন এবং এটা law সম্ভব এবং নয়, সেটা হওয়া উচিত। এটা সম্ভব নয়, পৃথিবীর উন্নত দেশেও সম্ভব নয়। আপনাকে বলি, রোজেনবার্গ দম্পতিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মারা হয়েছিল আমেরিকাতে। তাদের এখানে তো আইন যথেষ্ট শক্তিশালী আইন। আমি একটু ঘটনা interrupt এটাই। করবো। সেটা হচ্ছে গিয়ে যে যদি আমার ক্যাপিটাল পানিশমেন্ট বা সিভিয়ার পানিশমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড, সিভিয়ার পানিশমেন্টে যদি আমার ভয় না থাকে, আমি যখন আসামি নিয়ে কোর্টে গেছি, তখন আমাকে আসামি নিজে, আমি কোর্ট আনকোর্ট বলছি, আমাকে আসামি নিজে বলেছে, ম্যাডাম আপনি কষ্ট করে ট্রেনের কথা ভাবছেন কেন? আমি আপনাকে টিকিট কাটার পয়সা দিচ্ছি, আপনার যে অবস্থা আপনি তো টিকিট কাটতে পারবেন না ফ্লাইটের, আমি আপনাকে টিকিট কাটার পয়সা দিচ্ছি, চলুন ফ্লাইটে চলে যাচ্ছি। আর কে ট্রেনের জন্য পয়সা নষ্ট করে? আমি তো জানি ফ্লাইটে যদি আমি যাই তাহলে আমার চাকরিটাও তার সাথে চলে যাবে। তো আমি বসে আছি, আমি আসামের দিকে তাকিয়ে বলছি তোর পয়সা তো আমি নিতে পারবো না, তো আমাকে তো ট্রেনেই টিকিট কেটে যেতে হবে। তো আমি ট্রেনে টিকিট কেটে এসেছি। তো আসামি যদি এরকম মনে করে যে আমি 3 মাসের বেশি আমাকে ধরে রাখে, সে এখনো জন্মায়নি, সেটা তো সে 3 মাসের বেশি ধরে রাখে, 3 মাস হচ্ছে বেল পিরিয়ড। তারপরে বেল তো আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনটা দেখতে হবে। ইন্ডিয়ার কনস্টিটিউশনে বলছে বেল ইজ রাইট, ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলছে প্রস্টিটিউশন ইজ রাইট, অথচ আমরা ট্রাফিকিং আটকে দেবো, হবে না তো সেটা। আবার বেল ইজ রাইট করে আমি যে এত কষ্ট করে নিজের জীবন শেষ করে দিয়ে আমি যখন তাকে নিয়ে এসে তাকে দেখছি যে সে 1000 মেয়ে সর্বনাশ করে দিয়েছে, একটা ট্রাফিকিং মানে ভাবা যায়? আজকে অভয়া নিয়ে এরকম করছি, নির্ভয়া নিয়ে এরকম করেছি। একটা দিদি নেটওয়ার্ক, এবং যে নেটওয়ার্কে পুলিশ আছে, নেতা আছে, সব আছে, আপনি অস্বীকার করতে পারবেন? আমি বলছি যে পুলিশের হেডকোয়ার্টারে বসে একটা ডিসিশন হচ্ছে রেডের, সেই খবর পৌঁছে যাচ্ছে, কি করে সম্ভব? সমস্যার জায়গাগুলো আমার মনে হয় যে সমস্যার জায়গাগুলোকে আইডেন্টিফাই করা দরকার। পানিশমেন্ট যদি না থাকে, পানিশমেন্টের ভয় যদি না থাকে, তাহলে আজকে ধরুন আজকে একটা দাবি উঠেছে যে সঞ্জয় রায়কে
সঞ্জয় রায় দোষ স্বীকার করেছে, সুতরাং তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। একজন নেতা বললেন এনকাউন্টার করে দেওয়া হোক। রাজি তো? না না ফুল কেন কেন রাজি? রাজি হয়, ইনভেস্টিগেশনই কেন কমপ্লিট রাজি হয়নি। ইনভেস্টিগেশনই কমপ্লিট হয়নি। বিষয়টা এইটাই। তাকে তো ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। অনেক Right. কিছু ধামাচাপা দেওয়ার জন্য করে তার Right. এভিডেন্সিয়াল প্রুফ লাগবে, একদম। ইনভেস্টিগেশন কমপ্লিট হবে, তার এভিডেন্স থাকতে হবে, তাকে এভিডেন্সিয়ালি প্রুফ করতে Yes, হবে। full proof এবং একটা সে তো system শুধুমাত্র দেয়। ফাঁসি তো তাই শুধুমাত্র বলে একটা 20 জজ 21টা কোর্টে মেয়েকে- হবে না, এই তো। জজ সেশন কোর্টে হবে, তারপরে জজ কোর্টে যাবে, তারপরে হাই কোর্টে যাবে, তারপরে সুপ্রিম কোর্টে যাবে। ফাঁসির তো গল্প অনেক পরের গল্প, এই অবধি তো সে নিয়ে যাওয়া যায় না। উত্তরপ্রদেশে 3 মাসে 9টা মেয়েকে তার মেরেছে হয়ে একটা যায়। সিরিয়াল কিলার 3 মাসে তার পুরো বেল খ্যাপাটে। আউট হয়ে যায়, হয়েছে চলে গেল ওটাই ওর দিল্লি নেশা। বোম্বে, ব্যাস। একে বাঁচিয়ে রেখে Yes, কি yes. হবে? না, এটা আমি যখন আমি আপনাকে ট্রায়ালে বলি, আমি যাচ্ছি, যখন ট্রায়ালের ডেট পড়ে না, আসামি যদি বেল আউট হয়ে যায় ট্রায়ালের ডেট পড়ে না। একটা কেস এরকম না টানছে, না এটা লিঙ্গার মেয়েদের করছে। কথা শুনতে হবে, এখানে কারো কথা চলবে না, এখানে মেয়েদের কথা শুনতে হবে যে 50% অফ আমাদের পপুলেশন মেয়েরা কি চাইবে তাদের রেপিস্টদের সঙ্গে, এটা মেয়েদের কথা শুনতে হবে। এখানে কোনো কারো কথা চলবে না। হিউম্যান রাইটস সব ঠিক আছে, Human rights কিন্তু করে মেয়েদের করে কথা পুলিশের শুনতে আরো হবে, পিন্ডি মেয়েরা চটকে কি চায়। দিয়েছে। মেয়েরা Human চায় rights। এটা একটা সমস্যাটা সাংঘাতিক ভাবে হিউম্যান রাইটস কতগুলো প্রশ্ন করে, যে প্রশ্নটা হচ্ছে আপনি আইন মানছেন কিনা। পুলিশ আইন মানে না, রাষ্ট্র আইন মানে না। আজকে যত অপরাধকে কে প্রমোট করে, আমার তো Politics স্পষ্ট। promote তাহলে করে। তো আপনি সেইটাকে প্রশ্ন করুন। সেই তো আপনি সব হিউম্যান আমরা- রাইটসকে প্রশ্ন করছেন, প্রশ্ন তো করতে হবে পলিটিক্সকে। 50% হচ্ছে দেশে, 50% আমরাই প্রশ্ন ওয়ার্কফোর্স, করুন। 50% একদম। ওয়ার্কফোর্স আমরা, আমাদেরকে একমত। জাগতে হবে, আমাদের ঠিক। কথা বলতে হবে। এই পলিটিক্স ইজ নট ডুইং এনি গুড টু আস, সেগুলো আমাদের বলতে হবে। এমনি এমনি খেপে গেছে নাকি মানুষ? না, না, মানুষ একমত আরো আপনার সঙ্গে। সমস্ত কিছু নিয়ে পথে আপনার সঙ্গে বেরোবে। একমত যে এগুলো প্রশ্ন তুলুন, এবং আমি চাইবো যে এই প্রশ্নগুলো উঠুক, সবগুলোই উঠুক। যে প্রথম কথা, Definitely. যেভাবে এই যে ধরুন যেভাবে আজকে আগে অপরাধকে মেয়েদের আড়াল রাইট, করা আগে হয়, মেয়েদের সিকিউরিটির রাইট নিয়ে মানুষ গলা ফাটাক, তারপরে ক্রিমিনালের ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে পরে হবে। পরে হবে। আগে 10 বছর ধরে মেয়েদের আগে সুরক্ষা প্রতিষ্ঠিত হোক, আগে বিচার হোক। তারপরে যদি সত্যি করে কেউ মানে হিউম্যান রাইটস বোঝে, তাহলে আগে মেয়েদের সুরক্ষা 10 বছর 15 বছর ধরে নিশ্চিত হোক, সমাজ থেকে কমুক, তারপরে ক্রিমিনালদের কি পানিশমেন্ট হবে, তাদের ক্যাপিটাল মেয়েদের সুরক্ষা পানিশমেন্ট দিতে হবে, গেলে দিদি, এ হবে, আমাদের এখানে যা আইন আছে, মেয়েদের সুরক্ষা দিতে গেলে তোমার আসামি ধরতে হবে, আসামিদের হ্যাঁ। শাস্তি দিতে হবে। মেয়েদের সুরক্ষা তো এমনি আকাশ থেকে পড়ে আসবে না। ওইরকম 5 বছর তোমাকে কাজ দিতে দিতে হবে। হবে, প্রমোশন পাইয়ে দেওয়া হবে না। আরো একটা অসুবিধা, যোগ্য লোককে দিতে হবে হ্যাঁ, ইনভেস্টিগেশন। তোমার ইনভেস্টিগেশন ঠিকঠাক করতে হবে, ইনভেস্টিগেশন করে সেটাকে তোমাকে শাস্তিযোগ্য অপরাধ করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। সে যদি শাস্তি না পায়, আজকে কোটি কোটি টাকা ফ্রড করে সে বলছে 3 মাস জেলে থাকবো, তারপর তো কোটি টাকা আমি পেয়ে যাচ্ছি। political তা আমি আশ্রয় আছে এমনি এরা সব। ভালো ছেলে সেও তো কনভিন্সড হয়ে যাবে যে এই সম্পূর্ণ কাজ করবার পলিটিক্যাল জন্য। আশ্রয় আছে। সমস্ত টাকা থাকলে হয় না এরকম কোনো না কাজ না, নেই। কিছুই হয় না। আর এই সব কি হয়, হচ্ছে, সব হয়। অসুবিধা কি হচ্ছে, যখন কোনো গরিব মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যে ধরনেরই মানুষ হোক না কেন, তার হাতে যদি প্রচুর অঢেল টাকা দিয়ে দেওয়া যায়, আর যদি তাকে পাওয়ারে বসিয়ে দেওয়া যায়, তাহলে সে পারে না এরকম কোনো আমি কাজ একটা নেই। কথা আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আপনি বলুন আপনার পুরো কর্মজীবনে, আপনি সদ্য রিটায়ার করেছেন, পুরো কর্মজীবনে আপনি বলুন যে এই যে পলিটিক্যাল পাওয়ার আমাদের ন্যায় অন্যায় আইন সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, পুলিশ যে কাজ করবে তাকে নিয়ন্ত্রণ করছে, এটার মধ্যে আপনি কি পার্থক্য দেখেছেন এই এতগুলো বছরে? আগে কি ছিল, এখন কি অবস্থা? সত্যি কথা বলতে কি, আমি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলা উচিত না, আমার মনে হয় ইন্টারফেয়ারেন্স বলা উচিত। পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যে দেখছি এখন বাইরে বেরিয়ে এসে, অনেক বেশি দেখছি। আমি প্রথম থেকে যখন কাজ করেছি তখন এত ইন্টারফেয়ারেন্স দেখিনি, যে একটা পোস্টিং, একটা ট্রান্সফার, একটা পান থেকে চুন খসা, একটা একটা সামান্য প্রসিডিং, এও আজকাল রায় নিয়ে করতে হয়। আজকে একটা পোস্টিং, আমাদের আগে পুলিশ অফিসাররা পোস্টিং করতো, এখন অন্য লোক পোস্টিং করে। এখন পুলিশরা নিজের ক্রেডিটে, নিজের ক্রেডিবিলিটিতে, নিজের ইনভেস্টিগেশন পাওয়ার, নিজের ডিটেকশন পাওয়ার, কনভিকশন পাওয়ারের জন্য ওসি ফোর্সি হয় না, তেল মারাতে ওসি। যে যত বেশি তেল মারতে পারে, বিভিন্ন প্রকারের তেল যে যত বেশি মারতে পারে, তার ওসি পোস্টিং হয়। আর এই নিরাপত্তার প্রসঙ্গে যখন আমরা আলোচনা করছি, একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে মেয়েদের কাজের জায়গার।
এবার কিছুদিন আগে একটি সরকারি নির্দেশও এসেছিল যেখানে বলা হয়েছিল মেয়েদের রাতে কাজ কমাতে হবে বা কাজে তারা যেতে পারবেন না। মোটের উপর দেখতে গেলে ডিসকারেজ করা হয়েছিল। এবার এমনিতেই বহু মেয়েরা তাদের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে আপত্তি থাকে যে তারা চাকরি করবেন, স্বনির্ভর হবেন, এটাই তাদের একটা বিশাল সমস্যার জায়গা। সেখানে যদি নাইট ডিউটি বা অন্য শহরে গিয়ে কাজ করা এগুলোর উপরে আরও নিষেধাজ্ঞা তৈরি হয়, তাহলে এক তো যারা বিরোধী পক্ষ তারা, মানে যারা আপত্তিটা করছেন তারাও একটা জাস্টিফিকেশন পেয়ে যাবেন, সেটা কনসার্ন থেকেও হতে পারে বা সোশ্যাল ট্যাবু থেকেও হতে পারে, এবং এক্ষেত্রে কর্মসংস্থানও কমবে। এই দুটোতে কিভাবে দেখেন আপনারা? একটা তো হচ্ছে যে কোভিডের সময় আমাদের এখানে যত মেয়ে কাজ করতেন, মানে মেয়েরা যতটা কর্মজগতে ছিলেন, তাদের একটা বড় অংশ কিন্তু কর্মচ্যুত হয়েছেন, কাজ হারিয়েছেন। এরপরে ধরুন সরকারের এই নিষেধাজ্ঞা, তারা হয়তো ভেবেছেন যে রাতে মেয়েরা যদি না যায় কাজে, তাহলে তারা নিরাপত্তার যে প্রশ্নগুলো উঠছে সেগুলো থেকে খানিকটা রেহাই পাবেন, কিন্তু মনে হয় না সেটা সম্ভব না। কারণ দিনের বেলা কি অফিসে বা কর্মক্ষেত্রে কোনো যৌন হয়রানি হয় না, ঘটে তো সেগুলো রাতেই হয়, ব্যাপারটা এরকমটা নয়। এক আর বিষয়টা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা রাষ্ট্রের, আমি এইভাবে দেখছি। এবং অপরাধীদের আরো, মানে এই তো আমাদেরই জয়। আপনারা কিছু বলবেন সর্বরিতে বিশেষ করে? না না, হ্যাঁ, মানে বহু মহিলা পুলিশ কর্মী যারা সারা রাত ডিউটি করেন, কেন নার্সিং স্টাফ প্রচুর সংবাদপত্রে যারা আছেন তারা। আমার মনে হয় যে রাষ্ট্রের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া, তোমাকে যেভাবেই হোক নিরাপত্তা দিতে হবে। আমি একটা, যখন আমরা কোনো একটা কেস পাই হাইকোর্ট থেকে, তো আমি প্রচুর কেস পেয়েছি, তখন আমাকে কোনো প্রসেস বলে দেয় না যে তুমি কি করে ইনভেস্টিগেশন করবে। তোমাকে এটা 15 দিনের মধ্যে, একটা মেয়ে হারিয়ে গেছে 26 বছর আগে, তোমাকে 15 দিনের মধ্যে মেয়েটাকে হাজির করতে হবে। এই তো আমাদের স্টেটাস থাকে। তা আমরা তো কুড়ে গিয়ে সেই মেয়েটাকে হাজির করাই। সুতরাং রাষ্ট্র তো এটা বলতে পারে না আমি সিকিউরিটি দেবো না, রাষ্ট্রকে সিকিউরিটি দিতে হবে। মেয়েরা বাইরে যাবে, কাজ করবে, এবং মেয়েরা যাতে প্রতিষ্ঠিতভাবে কাজ করতে পারে, এই ধরনের যাতে ফিল সেফ মনে করে। সে তার ওয়ার্ক প্লেসে যদি সেফটি ফিল না করে, তার যদি সবসময় এরকম করে তাকে তাকাতে হয়, ওরে আমার পেছনে কেউ দাঁড়িয়ে নেই তো, আমার গায়ে কেউ হাত দেবে না তো, তাকে যদি সারাদিন এটাই ভাবতে হয়, তা কাজে সে কনসেন্ট্রেট করবে কি করে? আমি এক সেকেন্ড একটা সময় নেব। সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে, বিশেষ করে আমি বলছি যে স্কুলে অনেক সময়তে পুরুষ সহকর্মী এমন কিছু কথা ব্যবহার করেন, মানে তার সহকর্মীর সম্পর্কেই যারা মহিলা সহকর্মী রয়েছেন, অনেক ক্ষেত্রেই যথেষ্ট অপমানজনক, এবং যে ধরনের বিষয় নিয়ে তারা আলোচনা করেন, কোন বিষয় নিয়ে ওইভাবে কথা বলা যায় কিংবা যায় না, কোন ধরনের শব্দ ব্যবহার করা যায় বা যায় না, এই বোধটা কিন্তু অনেকের মধ্যে থাকে না। এই কমপ্লেন আমি আমার বহু বন্ধুর কাছ থেকে পেয়েছি। দাদার কথায় টেনে একটা কথা বলছি, নির্ভয়ার পরে 354A 354 বলে একটা আইপিসিতে সেকশন ছিল, এখন তো ভারত ন্যায় সংহিতা হয়ে গেছে, এখন তো সেকশনটা চেঞ্জ হয়ে গেছে, আমি এক্স্যাক্টলি জানি না, 79 মনে হয় হয়েছে এখন। 354-এর এরকম বলে দিয়েছে যে তুমি যদি কোনো অশালীন জিনিস, ছবি তুমি যদি দেখাও বা ব্যবহার করো বা কাউকে দেখানোর উদ্দেশ্যে তাকিয়ে থাকো, তাহলেও তুমি অ্যারেস্ট হবে। পুরুষ মানুষের যে লিঙ্গ, মানে কথা বলা আর কি, ল্যাঙ্গুয়েজ, এই যে একটু এগিয়ে দেওয়া, হ্যাঁ, এই এগিয়ে দেওয়াটা যে কি সাংঘাতিক একটা মেয়েটির ইন্টিগ্রিটির মধ্যে, মানে এটার একটা আরও অনেক, আমি বিশদে যাচ্ছি না, সাইকোলজিক্যালি আমি বলতে চাইছি না যে কীভাবে পায়ের ওপর পা দেওয়ার যে প্রবণতাটা, আমি এরকম স্মার্টেস্ট অফ দ্য স্মার্ট, মানে এরকম লোকজনকে শুনেছি, তুমি তো পাত্তাই দাও না। এই পাত্তাই দাওনাটার মধ্যে দিয়ে সেই লোকটি কিন্তু একটি মেয়েকে অনেক কিছু বলার চেষ্টা করছে। মেয়েরা না প্রথমে বুঝতে পারে না, প্রথমে না ভাবে এটা একটা মিষ্টি ব্যাপার। না না, আসলে সময় ছিল না। হ্যাঁ, আমি যখন ট্রেনিং করেছি তখন ব্যারাকপুরে 220টা ছেলে ছিল, আমি একটা মাত্র বাঙালি মেয়ে ছিলাম। সুতরাং আমি এত টন্ট, এত টিটকিরি, এত কিছু পেয়েছি না, সিজনড হয়ে গেছি। তারপরে এই সিজনড হয়ে যাওয়ার ফলে আমি বাপ বলতে সর্বপ্রথম আমি এটা কালি লিখেছি, এটাই আজকের পজিটিভ। আমি কালি এটা লিখেছি, তুমি সিজনড হয়ে যাও,
তুমি জানো যে এ আমাকে ভালোবাসতেও পারে নাও বাসতে পারে, আমি ততটুকুই এগোবো যতটুকু আমি এগোতে পারবো। আর এই আমাকে সম্মান নাও করতে পারে, তাতে আমার কিছু এসে যায় আমি না। এই হয়ে গেছে। রেস্টুরেন্ট অবধি এগোতে পারবো, তার উপরে যাবো না বাবা, কি মাল কে জানে। এটাও ভাবতে এই হবে তোমাকে যে ভাবতে আমি হবে। কার কাছে সম্মান চাইছি। হ্যাঁ। আমার জগৎ সংসারের কাছে আমার এত যদি সম্মান মনে- চাওয়ারও কিছু নেই, তুমি হ্যাঁ। আমায় সম্মান করো না, উড়িয়ে দাও। তাছাড়া তোমাকে। সম্মান আমাকে সেই দুঃখ দিতে পারে, আমাকে সেই অত্যাচার করতে পারে, আমি কিছু এক্সেপশন রেখে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে সেই দুঃখ দিতে পারে, সেই কষ্ট দিতে পারে, সেই চোখে জল আনতে পারে যাকে আমি জল আনতে দিই। ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট যে মেয়েটা, সেই মেয়েটা কিন্তু অনেক কিন্তু সুবিধা। সর্বরদি এখানে আমার একটা কথা আছে, এই যে মেয়েটি আরজি করের মেয়েটি, সে কি Exceptional ইকোনমিক্যালি case। না, সোসাইটি না কাজ করলে ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স না, কোনো আমি বলছি সিকিউরিটি দেয় না। আজকের যে ঘটনা নিয়ে আমরা যে মেয়েটা 3 লাখ টাকা মাইনে পায়, রাত্রিরে আইটিতে কাজ করে বাড়ি ফেরে, যদি সোসাইটি ঠিক না থাকে, তার ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স তাকে কিভাবে, তার এডুকেশন তাকে কিভাবে হেল্প করবে? মানে সেই মহিলা হয়তো অনেক টাকা রোজগার করেন, কিন্তু বাড়িতে গিয়ে তাকেই রুটি করতে হচ্ছে। তো সেইটা তো তুমি ছেড়েই দাও। আমি বলতে চাইছি সোসাইটি যদি Society ঠিকমতো যদি না তাকে কাজ না করে, করে। তাহলে আমার ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স একদমই কিছু তাই। নয়, আমার এডুকেশনও কিছু না। কেন দেখো, এই মেয়েটির কি কি ছিল? এই মেয়েটির এডুকেশন ছিল, ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, এত ভালো বাবা মা, কিন্তু সেই মেয়েটিকে এরকম ভাবে মরতে হলো কেন? তার কারণ একটা সোসাইটি করাপ্টেড, একটা সোসাইটি ছাতা পড়ে যাওয়া একটা সোসাইটি। তাহলে আমাদের আগে মেয়েদের এম্পাওয়ারমেন্টের মধ্যে সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে সোসাইটি নিডস টু ওয়ার্ক ইন আ ফাইনার ওয়ে। সো স্যাড ফর আ সোসাইটি। আমার দিক থেকে মনে হয় যে আমি যেহেতু এইরকম লাইনে আছি, আমার মনে হয় যে অন্তত আরবান এরিয়ায় আমরা যদি সিসিটিভি সার্ভেলেন্স, জিপিএসের যেগুলো স্মার্ট সিটিতে যেগুলো সম্ভব, সেগুলো যদি রাষ্ট্র রাজ্য সেগুলো যদি ইন্ট্রোডিউস করে আরবানের জন্য, কেননা মেয়েরা আরবানে বেশি বেরোয় কাজের জন্য, তো সেটার জন্য ভালো। আর আমি মেয়েদের জন্য একটা কথা বলতে চাই যে তাদের সাবধানে থাকতে হবে। তারা যখন গাড়িতে যদি ওঠে, তো পিছনের দিকে দেখে নিতে হবে যে পিছনে কোনো লোক আগে থেকে বসে আছে কিনা। তাকে ফোনে তার সমস্ত কিছু শেয়ার করা যাবে না। এরকম কিছু কিছু সাবধানতা তার অবলম্বন করাটা আমার মনে হয় যে ভালো, যে সে যেন কোনো বিপদে না পড়ে। যদি মনে করে যে সে শর্টকাট রাস্তা দিয়ে যাবে, গেলে সেখানে আলো নেই, পুট মাই ফুট ডাউন, আমি নড়বই না, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, আমার চেনা রাস্তা যদি চেনা রাস্তা দিয়ে যেতে হয়, তাহলে তাকে চেনা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। যদি মনে করে যে এখানে একটা দোকান আছে, এইখানে একটা দোকানে আলো থাকবে, তাহলে যেন সে সেই রাস্তাটা দিয়েই প্রেফার করে। কেউ যদি তাকে বলে যে আমি রাস্তাটা চিনিয়ে দিচ্ছি, এই তো তুমি আমার সাথে এসো না, আমি তোমাকে এই তো চিনিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সে যাওয়াটা তার উচিত হবে না। কেননা ওই রাস্তাটায় দেখা যাবে যে ওইখানে কোনো লোক নেই, শুধু ওদের গ্রুপটাই আছে। তো মেয়েদের এইগুলো ভাবতে হবে সব সময় যে যেহেতু আমি ভগবান আমাকে ছেলেদের থেকে শক্তি কম দিয়েছে, সেহেতু আমার শক্তি তো নেই, ওদের সাথে আমি পারবো না। 5টা ছেলের সঙ্গে একটা মেয়ে কোনো ফ্যাক্টরি না, পারবে না। সুতরাং আমাকেই আমার সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাকে সবসময় বুঝতে হবে যে আমি কতটুকু এগোবো, কতটুকু বিশ্বাস করব, কতটুকু ভালোবাসবো, কতটুকু বিশ্বাস করব। খুব কঠিন ব্যাপার, কিন্তু বাঁচাটা বাঁচা নয়, এটা এইভাবে বাঁচাটা সে এইভাবেই আমার মনে হয় যে আমি তো ওলা ড্রাইভার आ रहे हैं हम यहाँ पे जा रहे बेलविडियर रोड जा रहे हैं। भाई तुम किसको बोल रहे हो बेलविडियर रोड? क्यों तुम बोल रहे हो? तुमको क्यों बोलना है किसी को? রাত্রি 9টা বেজে গেছে, তুমি আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ, তুমি কেন বলছো ফোনে? রাখো ফোন। You have to be very careful. You have to be very arrogant, very aggressive. You cannot trust anybody. What a society it is becoming. How much can you fight the evil? এগুলো ভাবতে হবে, তাই না? আমাদের সুকুমার বৃত্তি, আমাদের ভালো আমাকে যদি কেউ বলে না आप तो एक बार ट्रस्ट करके देख लेते, तुमको क्यों ट्रस्ट, मेरा ट्रस्ट तुमको क्यों चाहिए? मैं तुमको नहीं ट्रस्ट करती, तुम भी मुझको नहीं ट्रस्ट करो, इसके बीच में जो होगा वही ठीक है। डोंट आस्क मी टू ट्रस्ट यू। तुमको क्यों चाहिए मेरा ट्रस्ट? আমরা এত ফিউরিয়াস হয়ে গেছি। একদমই তাই। তো মোটামুটি আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আর আরও একবার আমাদের 3জন অতিথিকে অনেক ধন্যবাদ দেবো আজকে সময় দেওয়ার জন্য। মোহিত রণদীপ, সর্বরী ভট্টাচার্য, বলার সুযোগ পেলাম।
আরো হয়তো অনেক কথা আমাদের বলা বাকি, সর্বদিক কথাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অবশ্যই। এবং এত নেগেটিভ একটা সময়ও আমাদের কিন্তু অসংখ্য পজিটিভ টেক অ্যাওয়ে আজকে এই অনুষ্ঠান থেকে। আমার মনে হয় এইগুলোই আমাদের আরো প্রতিবাদ করতে সাহস যোগাবে ভবিষ্যতে। অনেক ধন্যবাদ তিনজনকেই, আর আমাদের দর্শকদেরও অনেক ধন্যবাদ।